এখন বারুদের স্তূপের ওপর দাঁড়িয়ে রয়েছে বাংলাদেশ। অনেকে মনে করেন এই যে মাইক্রো ফাইন্যান্স বা এই যে ওয়েলফেয়ার ইকোনমিক্স, আসলে তার গোটা থিসিসটাই আসলে কিন্তু টোকা। অনেকে বলছেন ডক্টর মোহাম্মদ ইউনূস আসলে বাংলাদেশের প্রধান উপদেষ্টা নন, তিনি আসলে এজেন্ট। মোহাম্মদ ইউনূস এবং সেনা প্রধান এর মধ্যে কি সংঘর্ষ অনিবার্য? আমাদের যেমন গর্বের অজিত দোভাল আছে, ঠিক সেই রকম বাংলাদেশে আছে এই লোকটি। এনএসএ অর্থাৎ খলিলুর রহমান, তার কি অকাত আছে ওই আসনে বসার? কারণ ডক্টর মোহাম্মদ ইউনূসকে তেল দেওয়া ছাড়া জীবনে আর কোনো কিছু করেনি। তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসকে পরিষ্কার বলেছেন, আমাকে এনএসএ করে দাও, সেনাবাহিনী আমি সাইজ করে দেব। ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, যিনি সমস্ত গোপন ফাইল যার হাতে, তিনি সে দেশের নাগরিকই নন। এটা নিয়ে তদন্ত হচ্ছে যে কেন তার নাম রাজার। বাংলাদেশ একেবারে গৃহযুদ্ধের সামনে চলে এসেছে এবং সেই গৃহযুদ্ধ বাংলাদেশ কি এড়াতে পারবে? বাংলাদেশ কি একদম গৃহযুদ্ধের সামনে এসে দাঁড়িয়ে রয়েছে। এখন বারুদের স্তূপের ওপর দাঁড়িয়ে রয়েছে বাংলাদেশ। একটা গভীর খাদ অপেক্ষা করছে বাংলাদেশের গণতন্ত্রের জন্য। হ্যাঁ, এমনটাই অনেকে মনে করছেন, কিন্তু কেন? আমি ঋতব্রত ভট্টাচার্য, শুরু করছি রণক্ষেত্র। আজকে রণক্ষেত্রে আমরা এই বিষয়ে আলোচনা করব। দুটি ব্যক্তিত্ব, একজন অবশ্যই বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, আর অন্যদিকে তাদের সেনা প্রধান। এদের মধ্যে কি ব্যক্তিত্বের সংঘাত হচ্ছে, নাকি স্বার্থের সংঘাত, নাকি দেশ নিয়ে এদের দুটো মতবাদ, নাকি ব্যক্তিগত স্বার্থে, নাকি বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আসলে চাইছেন গদি আঁকড়ে বসে থাকতে? তিনি জানেন একবার মসনদ যদি হাতছাড়া হয়ে যায় তাহলে আর কোনোদিনও ক্ষমতায় ফিরতে পারবেন না। আর সেই জন্যই তিনি চাইছেন সংবিধান বদল করতে, যাতে রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়া যায়। আর যতদিন তিনি করতে পারছেন না, ততদিন তিনি নির্বাচন করবেন না। তার কারণ তিনি জানেন নির্বাচন করলেই বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দল তার থেকে অনেক এগিয়ে থাকবে। আর একবার সেখানে কোনো গণতান্ত্রিক প্রক্রিয়ায় যদি কোনো পার্টি চলে আসে, তাহলে তার সমস্ত ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। তাকে আবার পালাতে হবে বিদেশে। আর সেই জন্যে বেছে বেছে তিনি তার ডান হাত বাঁ হাত সব বিদেশ থেকে নিয়ে আসছেন। অনেকে বলছেন ডক্টর মোহাম্মদ ইউনূস আসলে বাংলাদেশের প্রধান উপদেষ্টা নন, তিনি আসলে এজেন্ট বেশ কিছু বৈদেশিক শক্তি। আর তার কথা যাতে মানে, সেই জন্যে বেছে বেছে তিনি উপদেষ্টাতে এবং বাংলাদেশের প্রভাবশালী একটা অংশ তৈরি করতে চাইছেন, যারা আসলে বাংলাদেশের নাগরিক নয়। আমরা আজকে এ বিষয়ে আলোচনা করব। তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং সেনা প্রধান এর মধ্যে কি সংঘর্ষ অনিবার্য? তাহলে কি বাংলাদেশে সত্যি সত্যি গৃহযুদ্ধ শুরু হতে চলেছে? আমরা প্রথমেই চলে যাব ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে বেশ কিছু কথায়। It's Yunus versus Bangladesh Army Chief over delayed election as Dhaka stares at political crisis. কেন বলা হচ্ছে? তার কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বাংলাদেশের আর্মি চিফ অর্থাৎ সেনা প্রধান, তাদের মধ্যে সংঘর্ষের মূল কারণই হচ্ছে ডিলেড ইলেকশন, অর্থাৎ ইলেকশনকে যথাসম্ভব দূরে ঠেলে সরিয়ে দিচ্ছে। অথচ সেনা প্রধান তিনি শেখ হাসিনা অর্থাৎ আওয়ামী লীগের শেখ হাসিনা তিনি পালিয়ে যাওয়ার পর ডক্টর মোহাম্মদ ইউনূসকে, তিনি প্রথমে গররাজি ছিলেন, কিন্তু পরবর্তীকালে তাকে ডেকে নিয়ে এসে মসনদে বসান। তার কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস যেহেতু নোবেল জয়ী, যেহেতু মার্কিনীদের সঙ্গে দীর্ঘদিনের দহরম মহরম আছে এবং আন্তর্জাতিক মহলে যত বাংলাদেশের লোকজন আছে তার মধ্যে তাকে সবচেয়ে বেশি পৃথিবীর লোক চেনে, সেই জন্যে ভাবা হয়েছিল ডক্টর মোহাম্মদ ইউনূস যদি এই অশান্ত সময় বাংলাদেশের মসনদে বসে, তাহলে খুব দ্রুত গোটা পৃথিবী এবং দেশকে সামাল দিতে পারবেন। গোটা পৃথিবীকে তো সামাল দিতে পারলেনই না, একের পর এক শত্রু তৈরি করেছেন। এমনকি যাদের মিত্র ভেবেছেন তারাও ক্রমশ তার থেকে দূরে সরে যাচ্ছে। অন্যদিকে তাদের দেশের ভেতর
অভ্যন্তরীণ অবস্থা ক্রমশ খারাপ হচ্ছে। একসময় যিনি মাইক্রো ফিন্যান্স নিয়ে বড় বড় কথা বলতেন, একসময় যিনি শোনা যায় বাংলাদেশের খেটে খাওয়া মানুষদের চড়া হারে অর্থাৎ চড়া সুদে ঋণ দিতেন এবং সেই ঋণের সুদ আদায় করতেন নিষ্ঠুর প্রক্রিয়ায়, সেই ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি আসলে একজন ব্যবসায়ী এবং বিভিন্ন বিদেশি শক্তির এজেন্ট, তিনি আসলে চাইছেন এই মসনদকে আঁকড়ে ধরে রাখতে। আর সেই জন্যে তিনি বকলমে তাদের শত্রু দেশ যারা রয়েছে তাদের সুবিধা করে দিচ্ছেন, কারণ বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচিত কোনো সরকার ইতিমধ্যে হতে পারবে না। আর সেই জন্যেই ডক্টর মোহাম্মদ ইউনূস এবং সেনা প্রধানের সংঘাত লেগেছে। Tension appeared to be brewing in Bangladesh as Army Chief General Waqar-uz-Zaman and interim ruler Mohammad Yunus appeared to be at odds. এখন দুজনের বিরুদ্ধে লড়ছেন। একজন বলছে এক্ষুনি নির্বাচন চাই, এক্ষুনি গণতান্ত্রিক প্রথায় নির্বাচিত সরকার আসুক। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস জানেন, একবার যদি নির্বাচিত সরকার চলে আসে তাহলে তার পক্ষে আর কোনোদিনও ক্ষমতায় ফিরে আসা সম্ভব হবে না। ডক্টর মোহাম্মদ ইউনূস এমন একজন মানুষ যার পিএইচডি ডক্টরিয়াল থিসিস থেকে শুরু করে নোবেল জয়, তার সবকটার পেছনে কারণ আছে। অনেকে মনে করেন এই যে মাইক্রো ফাইন্যান্স বা এই যে ওয়েলফেয়ার ইকোনমিক্স, আসলে তার গোটা থিসিসটাই আসলে কিন্তু টোকা, এবং শুধু টোকা নয়, বেশ কিছু মানুষের বিভিন্ন তত্ত্ব এবং তথ্য তিনি কাজে লাগিয়েছেন। আবার অনেকে মনে করেন তার নোবেল জয়ের পেছনেও কারণ রয়েছে। তার কারণ ক্লিন্টন পরিবারের সঙ্গে তার সুসম্পর্ক। একটা সময় ডেমোক্রেটসের হয়ে তিনি সওয়াল করতেন। বিল ক্লিন্টনদের অর্থাৎ ক্লিন্টন ফাউন্ডেশনের তিনি একজন সেলসম্যান ছিলেন। আবার তিনি এতই ভাগ্যবান, শুধুমাত্র তার ডক্টরিয়াল থিসিস অথবা তার নোবেল জয় নয়, কোনো নির্বাচনের মধ্যে দিয়ে না এসেও ওপর থেকে টুপ করে এসে বসে পড়লেন সিংহাসনে, হয়ে গেলেন রাষ্ট্রপ্রধান। অর্থাৎ তিনি খুব ভাগ্যবান মানুষ, কিন্তু তার ভাগ্য চিরকাল এক যায় না। অতীতেও এরকম হয়েছে, তাকে দেশ ছেড়ে পালাতে হয়েছিল। এই বাংলাদেশেই তিনি ছিলেন ঘৃণ্য মানুষ। আজকে আওয়ামী লীগ এবং তার স্বৈরতান্ত্রিক কার্যকলাপের জন্য যেহেতু শেখ হাসিনা বাংলাদেশ থেকে বিতাড়িত, আর সেই জন্যেই তিনি হয়ে উঠেছেন রাষ্ট্রপ্রধান। আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে ডক্টর মোহাম্মদ ইউনূসের কৃতজ্ঞ থাকা উচিত শেখ হাসিনার ওপর, কারণ তিনি যদি ঠিকঠাক বাংলাদেশটা চালাতে পারতেন তাহলে কোনো দিনই আর বাংলাদেশেই ফিরতে পারতেন না ডক্টর মোহাম্মদ ইউনূস। সুতরাং বাংলাদেশের আর্মি চিফ ওয়াকার-উজ-জামানের সঙ্গে এখন মোহাম্মদ ইউনূসের জোট টক্কর চলছে, লড়াই চলছে। While Zaman is pushing for election, জামান বারবার বলছে যে উপদেষ্টা মশাই নির্বাচনটা করুন, আপনাকে তো নির্বাচন করার জন্য বসানো হয়েছে। আর তিনি কি করছেন? তিনি গোটা পৃথিবী ঘোরার সফরের চেষ্টা করছেন। তিনি কি করছেন? তিনি নাকি সংস্কার করছেন। আসলে এসব নয়, আসলে সময় নষ্ট করে যতটা সময় বেশি সময় ধরে এই মসনদে বসা যায়। Yunus is dealing and putting his weight behind anti-Zaman faction in the army, seeking his ouster. আর যেহেতু বারবার নির্বাচনের কথা বলছেন সেনাপ্রধান, আর সেই জন্যে মোহাম্মদ ইউনূস চাইছিলেন তাকেই সরিয়ে দিতে, কিন্তু এত সহজ নয়। তার কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি হয়তো ওপর থেকে এসে টুপ করে বসে পড়েছেন, কিন্তু সেনাবাহিনীর, পৃথিবীর সব সেনাবাহিনীরই একটা কঠোর শৃঙ্খলার মধ্য দিয়ে ওপরে যেতে হয়, সুতরাং পাচ্ছেন না। আর সেই জন্যে এদের মধ্যে সংঘাত অনিবার্য হয়ে উঠেছে। এবার চলে আসি, আপনারা জানেন এই উপমহাদেশে অজিত দোভালকে বলা হয়, তুলনা করা হয় এশিয়ার জেমস বন্ড হিসেবে। এক অসাধারণ ব্যক্তিত্ব, তিনি এই মুহূর্তে লিভিং লেজেন্ডদের মধ্যে পড়ে। আর অজিত দোভালকে দেখেই, সেটা পাকিস্তান হতে পারে, বাংলাদেশ হতে পারে, সবাই এনএসএ তৈরি করেছে, অর্থাৎ ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার। আমাদের যেমন গর্বের অজিত দোভাল আছে, ঠিক সেই রকম বাংলাদেশে আছে
এই লোকটি। এর বিরুদ্ধে বহু অভিযোগ আছে, খুব নোংরা নোংরা অভিযোগ আছে। আমি সেসব প্রসঙ্গে যেতে চাইছি না এখনই। Why Bangladesh NSA Khalilur Rahman and Army Chief General Waqar-uz-Zaman are not on same page? অর্থাৎ বাংলাদেশের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার খলিলুর আর তাদের সেনা প্রধান একেবারে তাদের মধ্যে বনিবনা হয় না। পৃথিবীর কোনো দেশে এরকম হয়নি। ভারতে তো প্রশ্নই ওঠে না, কারণ ভারত একটা সুস্থ গণতান্ত্রিক পরিবেশের মধ্যে দিয়ে যায়। কিন্তু এমনকি ওই পাকিস্তানেও, যেখানে সেনাবাহিনী আসলে উর্দি পরহিত ইসলামিক সন্ত্রাসবাদী জঙ্গি, তাদের সেখানেও ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার যিনি থাকেন তার সঙ্গে খুব সুসম্পর্ক থাকে। অর্থাৎ তাদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারের সঙ্গে আসিম মুনির, এখন যিনি আবার নতুন ফিল্ড মার্শাল হয়েছেন, খুব ভালো সম্পর্ক। অনেকে বলেন তার চাপেই নাকি এনএসএ নিযুক্ত হয়েছে ওই দেশে। কিন্তু বাংলাদেশে কি হয়েছে? বাংলাদেশে চোরের মতো এই খলিলুরকে যখন সেনা প্রধান রাশিয়াতে রয়েছে, মিটিং করছেন, সেই সময় একে নিযুক্ত করে দেওয়া হলো। আফটার বিকামিং এনএসএ, Khalilur Rahman wanted a personal secretariat comprising 20 to 25 brigadiers and lieutenant colonel. এই 20 থেকে 25 ব্রিগেডিয়ার এবং লেফটেন্যান্ট কর্নেলকে তিনি তার ব্যক্তিগত সেক্রেটারিয়েটে চেয়েছিলেন। কেন চেয়েছিলেন? আসলে ভেবেছিলেন তাদের মগজ ধোলাই করে একেবারে সেনা প্রধানকে অভ্যুত্থান ঘটিয়ে হাঁটিয়ে দেবেন। পারেননি। Immediately after taking charge as Bangladesh's National Security Advisor NSA on April 9, one of the most important propositions that Khalilur Rahman made was the creation of his personal secretariat involving army officers between the ranks of brigadiers and lieutenant colonel. খুব চেয়েছিলেন, পারেননি। আরই পাত্তাই দেয়নি তাকে। পৃথিবীর অন্য কোনো দেশে এটা সম্ভব নাকি এরকম আজব ঘটনা আমি জানি না। আসলে এনএসএ অর্থাৎ খলিলুর রহমান, তার কি অকাত আছে ওই আসনে বসার? কারণ ডক্টর মোহাম্মদ ইউনুসকে তেল দেওয়া ছাড়া জীবনে আর কোনো কিছু করেননি। এবং শুনলে বিস্মিত হয়ে যাবেন, পরে আরও বিশদে দেখাবো ইনি আসলে বাংলাদেশের নাগরিকই নন। কিন্তু কেন তাকে বসানো হলো, এই বিষয়টাও আলোচনা করব। তার আগে একবার দেখে নিই দ্য সেকেন্ড ডিসিশন। অর্থাৎ প্রথম সে চেষ্টা করলো একটা পার্সোনাল সেক্রেটারিয়েট তৈরি করতে, যেখানে 20 থেকে 25 জন আর্মির টপ র্যাঙ্কিং অফিসাররা থাকবে। দ্বিতীয় প্রচেষ্টা হচ্ছে দ্য সেকেন্ড ডিসিশন দ্যাট interloper Khalilur Rahman took was adopt and pursue an unnecessarily quick policy decision to Rakhine State in general and the Arakan Army in particular. সবরনীতি সম্পর্কে তার জ্ঞানই নেই, অথচ তিনি রাখাইন এবং রাখাইন প্রদেশ এই মুহূর্তে বাংলাদেশে খুব গুরুত্বপূর্ণ, স্ট্র্যাটেজিক্যাল এবং ভৌগোলিক কারণে তো গুরুত্বপূর্ণ, কৌশলগত কারণেও, সমরশাস্ত্রের কারণেও রাখাইন প্রদেশটা বাংলাদেশ সেনাবাহিনীর কাছে অন্তত খুব গুরুত্বপূর্ণ। এবং আরাকান আর্মি তাদের ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নিতে চাইছে, কিন্তু আর্মি তারা মানতে চাইছেন না। আবার ধাক্কা খেল খলিলুর। This proposal was shot down by army establishment, which said it did not have any brigadiers and lieutenant colonel to spare for Khalilur Rahman. This caused the first point of friction between him and army chief, who is said to be a no nonsense but not rigid officer. Besides, by virtue of his position as the army chief, General Jaman's role in Bangladesh internal and external security is virtually unchallenged. Khalilur Rahman's elevation as NSA did precisely this. It set him on a coalition course with General Zaman. আসলে কি চাইছিল? যেহেতু এনএসএ ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, তিনি সেনাপ্রধান, যিনি একেবারে তলা থেকে উঠে এসছেন একেবারে আর্মির চিফ হয়ে, কোনো জ্ঞানই নেই খলিলুরের। সেই জন্যে কি প্রতি মুহূর্তে নিজের অজ্ঞতা ঢাকার জন্য তিনি চাপে ফেলতে চাইছেন আর প্রতি মুহূর্তে ধাক্কা খাচ্ছেন। তার কারণ তার কোনো নীতিই নেই। আমি একবারও বলবো না বাংলাদেশের সেনা প্রধান তিনি ভারতবর্ষের জন্য ভালো,
একেবারেই নয়, বরং এই সেনাপ্রধানকে সরিয়ে দিলেই ভারতের ভালো হবে। তার কারণ আর কিছু না হোক, এই ব্যক্তি অভিজ্ঞ, এই ব্যক্তির সঙ্গে বিভিন্ন দেশের সেনাবাহিনীর ভালো সম্পর্ক আছে। সুতরাং এই মানুষটাকে সরিয়ে দিলে আর যাই হোক ভারতের ভালো হবে। কিন্তু আজকে তো আমরা ভারতের ভালো নিয়ে আলোচনা করছি না, আমরা বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয় নিয়ে আলোচনা করছি। আর সেই জন্য খলিলুর রহমান, যিনি তার পরিচিত বলে সবাই জানে তার চরিত্র কী, এবং তার পাশাপাশি ডক্টর মোহাম্মদ ইউনুসকে তিনি বিভিন্ন প্রলোভন দেখিয়ে এনএসএ হয়েছেন। তিনি ডক্টর মোহাম্মদ ইউনুসকে পরিষ্কার বলেছে, আমাকে এনএসএ করে দাও, সেনাবাহিনী আমি সাইজ করে দেবো। তার কারণ বাংলাদেশ এবং পাকিস্তানের সেনাবাহিনী খুব গুরুত্বপূর্ণ। সেনাবাহিনী হাতে না থাকলে সেখানে গদিতে বসা যায় না। বৃদ্ধ হয়েছেন মোহাম্মদ ইউনুস, তিনি জানেন তার তুলনায় অল্প বয়সী কাউকে একটু দরকার, বা সমমনোভাবাসম্পন্ন বা যাকে বিশ্বাস করা যায় এমন লোককে দরকার, এবং যার অতীতে বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িয়ে থাকার বিভিন্ন গোপন ফাইল রয়েছে। ইচ্ছে করলে ব্ল্যাকমেল করা যাবে, অর্থাৎ হাতের পুতুল হিসেবে রাখতে পারবে ডক্টর মোহাম্মদ ইউনুস। সেই জন্যই খলিলুরকে একেবারে এনএসএ করে দেওয়া হলো। পারল না, সেনাবাহিনীকে জব্দ করতে পারছে না, উল্টে যত দিন যাচ্ছে খলিলুর রহমান তার অনেক কিছু ধীরে ধীরে অজ্ঞাত পরিচয় বেরিয়ে আসছে। কীরকম? এই যে খলিলুর রহমানের ছবি, এর আসল নাম কি জানেন? মার্কিন যুক্তরাষ্ট্রে একে সবাই রজার বলে চেনে। কেন রজার, সে প্রসঙ্গে আসছি। বাংলাদেশ এনএসএ খলিলুর রহমান মাস্ট হিজ আইডেন্টিটি অ্যাজ রজার রহমান while living in নিউ ইয়র্ক। নিউ ইয়র্কে থাকতেন তিনি, তার আত্মীয় স্বজন পরিবার তার বাড়ি সব কিছু নিউ ইয়র্কে, আর তিনি বাংলাদেশের এনএসএ। পৃথিবীতে আর কোনো দেশে সম্ভব? এটা ওই বাংলাদেশেই সম্ভব, বাংলাদেশেই সম্ভব। আসলে বাংলাদেশে আপনারা যারা ভারতে থাকেন তারা ঠিক বাংলাদেশের মানসিকতা বুঝতে পারবেন না। ব্রিটিশ ছেড়েছে, আমরা অনেক দূর এগিয়ে গিয়েছি, কিন্তু বাংলাদেশ এগোয়নি। বাংলাদেশে যারা বিদেশে থাকে তাদের দেবতা হিসেবে জ্ঞান করা হয়। বাংলাদেশে তাই প্রভাবশালী, এবং পাকিস্তানেও প্রভাবশালীরা প্রত্যেকের আলাদা আলাদা ফ্ল্যাট, বাড়ি, আত্মীয় স্বজন, ছেলে মেয়ে সব বিদেশে থাকে। কারণ তারা তো জানেন তারা যে দেশটায় বাস করে সেখানকার পরিবেশ গণতান্ত্রিক নয়, সুতরাং সবসময় ভয় থাকে। সেখানে সরকার বদলালেই অনেককে পালিয়ে যেতে হয়, এটা ভারতবর্ষে হয় না। সুতরাং এই খলিলুর রহমান আসলে একজন বিদেশি, বাংলাদেশে এনএসএ করে বসানো হয়েছে। পৃথিবীর কোনো দেশে এই রকম তথ্য পাবেন না যে সবচেয়ে দেশের গোপনীয় জায়গায় ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, যিনি সমস্ত গোপন ফাইল যার হাতে, তিনি সে দেশের নাগরিকই নন। এটা বাংলাদেশে সম্ভব। তার কারণ বাংলাদেশের সাধারণ মানুষ অনেকে মনে করেন তারা অজ্ঞ, এবং তারা অযথা বিদেশে থাকলে ভক্তি করে। হবেই, দেশটার যা অবস্থা, আভ্যন্তরীণ অবস্থা, দেশটার যা সংস্কৃতি, মানে গুটি কয়েক শুভবুদ্ধি সম্পন্ন বাংলাদেশের মানুষকে দেখে গোটা বাংলাদেশ ভাববেন না। বাংলাদেশে এখনও গণতান্ত্রিক পরিবেশ নেই, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। নাও এক্সটেন্সিভ ইনভেস্টিগেশন বাই নর্থ ইস্ট নিউজ, এই নর্থ ইস্ট নিউজ একটা তদন্ত করেছে, revealed that his association with US has been since at least 1998, 1998 সাল থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে থাকে। When he was still government service, পৃথিবীতে শুনেছেন যে কেউ গভর্নমেন্ট সার্ভিস করে, সরকারের চাকরি করে, কিন্তু থাকে বিদেশে? হ্যাঁ, এটা খলিলুর রহমান করেছে। আমাদের ইন্ডিয়ান ফরেন সার্ভিসে যারা আছেন অফিসার, তারা প্রত্যেকে এদেশের নাগরিক। তারা বিভিন্ন জায়গায় দূতাবাসে থাকে, বা দূতাবাসের অন্যান্য কাজের জন্য কর্মীরা যায়, আর এ নাগরিক, এবং সেখানে থাকছে, সেখানকার নাগরিকত্বের জন্যে বিভিন্ন উপায় অবলম্বন করে সেখানকার নাগরিক। এমনকি তার অ্যাড্রেসও বার করা হয়েছে, ব্রিটেন রোড, স্কারসেলডেল, নিউ ইয়র্ক 10583 ইন ওয়েস্টচেস্টার কাউন্টি, এবং তার মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বারও রয়েছে, অবশ্যই সেটা প্রকাশ্যে দেওয়া হচ্ছে না। Even more revealing is a Facebook account of Roger Rahman. While it is not clear why Khalilur Rahman assumed his fictitious name, Roger,
comments left behind by numerous friends and relatives make it abundantly clear that one, Khalilur Rahman is the same person as Roger Rahman, and two, he has been living in the US for over 20 years. এই যে দেখুন খলিলুর বলছে, very nice picture both of you, my dearest and খলিল ভাই। আমি তার স্ত্রীর নামটা ইচ্ছে করে নিলাম না, খলিল ভাই। অথচ এইখানে দেখুন লেখা রয়েছে রজার রহমান, এখানেও দেখুন খলিল ভাই। আসলে তিনি খলিল ভাই, সবাই জানে খলিল ভাই, আসলে তিনি রজার রহমান নাম নিয়ে একটা প্রোফাইল তৈরি করেছেন। এখন এটা নিয়ে তদন্ত হচ্ছে যে কেন তার নাম রজার, কি উদ্দেশ্য, কোন কারণে নিজের নাম গোপন করতে বাধ্য হয়েছিলেন। তার বিরুদ্ধে আমরা জানি একাধিক নোংরা কাজকর্মে জড়িয়ে থাকার অভিযোগ আছে। আমি ইচ্ছে করে আমাদের এই এপিসোডটাকে দূষিত করছি না, সেটা তার চারিত্রিক ব্যাপার, সে নিয়ে নিশ্চয়ই সময়কালে আমরা মুখ খুলব। এরপর চলে আসি, বাংলাদেশ আর্মি চিফস ওয়ার্নিং exposes Muhammad Yunus as radical Islamist run amok point blank, while General Walker wants the army to go back to barracks as he has had enough in the past 6 to 7 months. The country has been put to sword by students. এই যে এত আন্দোলন হয়েছে তারপর থেকে আর্মি সব সামলাচ্ছেন। এখন আর্মি প্রধান বলছেন আমরা দেশের মানুষের কাছে দায়বদ্ধ, নির্বাচন অবিলম্বে হোক। আর সেই জন্যে বাংলাদেশের মোহাম্মদ ইউনুস কি করেছেন, 5 থেকে 7% যে সমস্ত ইসলামিক মৌলবাদী সন্ত্রাসবাদী জঙ্গি রয়েছে বাংলাদেশে, তাদের সঙ্গে সলা পরামর্শে বিভিন্ন ঘটনা ঘটাচ্ছেন। তার মধ্যে সংখ্যালঘু হত্যা, সংখ্যালঘু নির্যাতন, মন্দির ভাঙা, এসবকে তিনি সমর্থন শুধু করছেন না, তিনি প্রত্যক্ষভাবে মদত দিচ্ছেন এবং এই ব্লুপ্রিন্টটা রচনা করছেন। কারণ যতক্ষণ বাংলাদেশে অশান্তি বজায় থাকবে ততক্ষণ তিনি মসনদে থাকবেন। সুস্থ গণতান্ত্রিক যদি পরিবেশ ফিরে আসে তাহলে তিনি মসনদে থাকবেন না। সুতরাং সেনাবাহিনী চাইছে এক্ষুনি গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত সরকার আসুক, তাহলে সেনাবাহিনী স্বস্তিতে থাকবে। তাদের দেশের যে দায়িত্ব তাদের ওপর, তাদের কাঁধের ওপর বর্তেছে, তাহলে তারা সেই তাদের কাজটা সুসম্পন্ন করতে পারবে। এবার চলে আসি, মির্জা ফখরুল alleges orchestrated plot to delay national election. BNP Secretary General Mirza Fakhrul Islam Alamgir has alleged that there is a well-devised plot underway to postpone the upcoming national election. এবং তার সঙ্গে সঙ্গে আরও বলছে যে some people having gained access to government are trying to steer Bangladesh in a different direction. খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। খলিলুর রহমান বিদেশি এজেন্ট হিসেবে কাজ করে এবং কতগুলো শক্তি, বিদেশি শক্তি যারা বাংলাদেশে ব্যবসা করতে চায় তাদের সে এজেন্ট ধরে ফেলেছেন বিএনপির এই নেতা, এবং প্রকাশ্যে তিনি এই কথা বলছেন। কার সম্পর্কে বলছেন? সে দেশেরই ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার। এবার চলে আসি যে আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের সেনা প্রধান রুশ দেশে রয়েছে। ব্যাড নিউজ ফর অ্যান্টি ইন্ডিয়ান ইউনুস as Bangladesh Army Chief reaches out India's friend for another coup in Bangladesh. Bangladesh Army Chief General Waqar uz Zaman visited Russia on April 7, where he reportedly met Russian Deputy Defense Minister General Fomin and Army Chief General Oleg Salyukov. Another coup in Bangladesh. তাহলে কি বাংলাদেশে আরেকটা কু হতে চলেছে? আর বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনুস নিজেকে যতই শক্তিশালী মনে করুক না কেন, সেনা প্রধানও কম শক্তিশালী নয়, কারণ তার সঙ্গে রাশিয়ার সুসম্পর্ক রয়েছে। সুতরাং একদিকে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি ভাবছেন তিনি বেশ কিছু বিদেশি শক্তির এজেন্ট হিসেবে বাংলাদেশকে খুলে দেবে। পাকিস্তানকে এসে বলছে যে বাংলাদেশকে তোমাকে দিয়ে দিলাম। দেখেছেন না পাকিস্তান দূতাবাসের একজন উচ্চপদস্থ কর্মচারী তিনি এক রক্ষিতা রেখেছিলেন
বাংলাদেশেরই একটি জাতীয় ব্যাংকের অন্যতম উচ্চপদস্থ এক বাংলাদেশি মহিলাকে। ঠিক সেই রকমভাবে মোহাম্মদ ইউনুস থেকে শুরু করে খলিলুল, তারা আসলে সবাই বিদেশি। কিছু হলে তাদের কিছু এসে যায় না। কেউ ফ্রান্সে পালাবেন, কেউ পালাবেন মার্কিন যুক্তরাষ্ট্রে। কিন্তু এই সময় যত জল ঘোলা করা যাবে ততদিন টিকে থাকা যাবে, আর তত এদের ব্যবসায়িক স্বার্থ সিদ্ধি হবে। খোঁজ নিয়ে দেখুন ডক্টর মোহাম্মদ ইউনুস আর খলিলুর রহমান এই মাসে বিদেশে কত সম্পত্তি কিনেছে, কোথায় কোথায় ইনভেস্ট করেছে। নিশ্চয়ই বাংলাদেশের মানুষ দেখবেন, আমাদের দরকার কি দেখা। কিন্তু একটা জিনিস খুব পরিষ্কার, বাংলাদেশ একেবারে গৃহযুদ্ধের সামনে চলে এসেছে, এবং সেই গৃহযুদ্ধ বাংলাদেশ কি এড়াতে পারবে? সময়ই বলে দেবে। জয় হিন্দ।